ফ্লাইট নাম্বার 6E6010। আমাদের আপকামিং ফ্লাইট 11:40-এ ডিপার্চার। আমি এখন আছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে নিউ দিল্লিতে। 1 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। এখন বাজে ঘড়িতে 10:30। আজকে তারিখ হচ্ছে 11 জুলাই 2026। কলকাতা থেকে দিল্লি এসছি সকালের ফ্লাইটে, সকাল 7টায় ফ্লাইট ছিল, তো বাড়ি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল। কাজেই কিছু ব্লগ টক সেভাবে বানানো হয়নি। ভাবলাম দিল্লিতে এসেই একবারে ব্লগটা বানাবো। আমাদের ফ্লাইট হচ্ছে দিল্লি টু জম্মু। কোথায় যাচ্ছি সেই ব্যাপারে জম্মুতে নেমে তারপরে আলোচনা করব। কোথায় যাওয়া হচ্ছে, মানে জম্মুতে কোথায় আমরা এক্স্যাক্টলি যাচ্ছি। জানুয়ারিতে আমি লাস্ট গেছিলাম সিমলা মানালিতে। অনেকেই ব্লগগুলো দেখেছেন, যারা এখনো দেখেননি আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, কাইন্ডলি গিয়ে চেক আউট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে আর সেভাবে কোথাও যাওয়া হয়নি। মাঝখানে অনেকটা গ্যাপ, কারণ অফিস বাড়ি এইসব করতে করতে ট্রাভেল ব্লগিংটা করা হয়নি। তো এবারে একটা লম্বা অ্যাডভেঞ্চার ট্রিপই বলা যায়, সেখানেই যাচ্ছি আমি এবং শুভেন্দু, আমরা দুজনে। তো কাজেই সমস্ত ইনফরমেশন, সমস্ত তথ্য থাকবে এই ব্লগে, এই চ্যানেলে। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো চেক আউট করবেন। আশা করি অনেক তথ্য আপনারা পেতে পারেন। আর যদি কারোর কোনো এক্সট্রা ইনফরমেশন লাগে কমেন্ট করে জানাবেন। অবভিয়াসলি আমি চেষ্টা করব সেগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ফাইনালি আমরা যেটার জন্য এত 3-4 মাস ধরে রীতিমতো আমাদের মানে খাটতে হয়েছে এটার পেছনে, আমরা এটা পেয়ে গেছি এবং বলা যায় খুবই ইজিলি পেয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠেছে যে অমরনাথে ভয়ঙ্কর অবস্থা এবং লোকজন রেজিস্ট্রেশন পাচ্ছে না, তার এক এবং একমাত্র কারণ হচ্ছে তারা প্রিভিয়াসলি কিছু করে আসছে না, মানে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করে আসছে না। সব কিছু তো একটা লিমিট আছে, কত আর গ্যাদার করে মানুষকে তারা পাঠাবে। পাহাড়ের নেওয়ারও তো একটা ক্যাপাসিটি থাকে, তাই না? তো আমরা অ্যাডভান্স রেজিস্ট্রেশন করেছিলাম। আমরা ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এলাম হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আধার কেওয়াইসি করে আমরা পেয়ে গেলাম RFID কার্ড। পুরো প্রসেসটা করতে আমাদের লেগেছে মোটামুটি 10 থেকে 15 মিনিট। তার বেশি লাগেনি। হ্যাঁ, তবে একটাই কি এখানকার মানে পুলিশরা সবটা, মানে কিছু পুলিশ আছে খুব ভালো গাইড করছে, কিছু পুলিশ উনি হয়তো জানেন না, মেবি হতে পারে। আদারওয়াইজ গাইড করছে বাট জানে না, মানে কোথায় হচ্ছে না হচ্ছে। প্রসেস ভীষণ স্মুথলি হয়েছে। অনেকে জিজ্ঞেস করবে জম্মু যখন গেছেন ভগবতীনগর যাত্রী নিবাসে গিয়ে কেন RFID নেননি, তার কারণ হচ্ছে আমি অনেক মানুষের ব্লগে যারা অলরেডি চলে গেছে তাদের ব্লগে দেখেছি ওখানে ভিড়টা অনেকটাই বেশি। তো আমি ভাবলাম তাহলে এক কাজ করে রেলওয়ে স্টেশন থেকেই নিয়ে নিই, কারণ জম্মু এয়ারপোর্টে কিন্তু কোনো RFID কাউন্টার নেই, শুধুমাত্র শ্রীনগর এয়ারপোর্টে RFID কাউন্টার দিয়েছে। জম্মু এয়ারপোর্টে বলো, জম্মু এয়ারপোর্টে আছে হচ্ছে আমাদের বৈষ্ণোদেবী যাওয়ার জন্য। বৈষ্ণোদেবী রেজিস্ট্রেশন ওখানে হচ্ছে, বাট অমরনাথের হচ্ছে না। তো RFID কার্ড আমরা পেয়ে গেছি। ফাইনালি আমরা 13 তারিখে যাত্রা করতে পারবো এবং হ্যাঁ, আমরা অমরনাথ যাচ্ছি। যেটা আমি বলেছিলাম যে জম্মু গিয়ে আপনাদের সাথে ডাইরেক্ট কথা হবে। তো আপাতত যাচ্ছি ভগবতীনগর যাত্রী নিবাস, সেখান থেকে আমরা বাস বুক করব, কারণ আমাদের ইচ্ছে আমরা আর্মির কনভয়ের সাথে যাব সাধারণভাবে। তো জানি না বাস পাবো কি না, আজকে রাত্রে যদি বাস পাই, কখন কি বাস টিকিট দেয় আমি সেটা এখনও ঠিকঠাক জানি না, ইচ্ছে জানি। তো যদি পেয়ে যাই ওয়েল অ্যান্ড গুড, জানাচ্ছি সবটা আপনাদের। ঘড়িতে বাজে 3:53, 4টে বাজতে যায়। লাঞ্চ অর্ডার করেছি, লাঞ্চ আসছে। আচ্ছা, আমরা এখন আছি এশিয়া বলে একটা হোটেলে। এটা ওই জম্মু সিটিতেই আপনি বলতে পারেন মোটামুটি আপনারা। তো ইন বিটুইন কী হলো জানাচ্ছি। ফ্লাইট থেকে নামলাম, নেমে আমরা প্রথমে গেলাম রেলওয়ে স্টেশনে।
অমরনাথের সব ডিটেল আগে দিয়ে দিই। হ্যাঁ, অমরনাথ যাচ্ছি আমরা। আমরা আগে থেকে, যেহেতু আমরা হাওড়ায় থাকি, আমরা হাওড়া হসপিটাল থেকে সমস্ত রেজিস্ট্রেশন করিয়েছিলাম। মানে বাইরে থেকে টেস্ট করে নিয়ে গেছিলাম, মেডিকেল টেস্ট। আমরা প্রথম দিন গেছিলাম, ওনারা বলে দিয়েছিলেন যে এই টেস্টগুলো করতে হবে, ঠিক আছে, জেনারেল ডিপার্টমেন্ট থেকে। অমরনাথ যেতে গেলে প্রথমে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করাতে হবে এবং তৎকাল রেজিস্ট্রেশনও করানো যায়। অ্যাডভান্স রেজিস্ট্রেশন আমরা করেছিলাম, সেটা কিভাবে, আমরা হাওড়ায় যেহেতু থাকি, অমরনাথের শ্রাইন বোর্ডের একটা ওয়েবসাইট আছে। আপনি যদি সেই ওয়েবসাইটটা ফলো করেন, তাতে দেখবেন প্রতি বছর অমরনাথ যাত্রা যখন স্টার্ট হয়, ইন্ট্রোডাকশন হয়, মানে নিউজ আসে, তখনই ওরা একটা ডিটেল দিয়ে দেয় ওয়েবসাইটে যে আপনাকে কি কি করতে হবে। সাইটে গিয়ে আমি প্রথম যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে মেডিকেল টেস্ট করাতে হবে এবং আপনার লোকাল যে হসপিটাল আছে, কি বলবো, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট নয়, সেখান থেকে আপনাকে হসপিটালের সুপারের থেকে আপনাকে কনফার্মেশন নিতে হবে যে আপনার টেস্টের রেজাল্ট সব ঠিকঠাক আছে, আপনার কোনো শারীরিক প্রবলেম নেই এবং আপনি ফিট অ্যান্ড ফাইন। ওয়েবসাইটে, অমরনাথের যে ওয়েবসাইট, সেখানে পুরো ডিটেল দিয়ে দিয়েছিল যে অল ইন্ডিয়াতে কোন স্টেটে, কোন জেলাতে, কোন হসপিটালে আপনাকে যেতে হবে, ঠিক আছে। আমার পড়েছিল হাওড়া হসপিটাল। আমি প্রথম দিন হাওড়া হসপিটাল যাই এবং মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আমাদের লিস্ট দিয়ে দেয় যে আপনাকে কি কি টেস্ট করাতে হবে। আমি সেই টেস্টগুলো বাইরে থেকে করাই। আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ হাওড়া হসপিটালে করতে গেলে তখন বলছিল 4-5 দিন টাইম লাগবে রিপোর্ট আসতে, অত টাইম নেই। তো আমি বাইরে থেকে সমস্ত টেস্ট করাই এবং আই ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনাকে কোনো টেস্টের রিপোর্ট নেই, ওখানে গিয়ে আপনাকে ওরা আপনার একবার আই চেক আপ করবে। আচ্ছা, এরকম অনেক গাইনি আছে, আমার জন্য গাইনি ছিল মহিলাদের জন্য, এবং ছেলেদের জন্য সেটা আবার নেই। আচ্ছা, অর্থোপেডিক আছে, অ্যানাস্থেসিস্ট আছে, এরকম অনেকগুলো 8-9টা প্রায় ডিপার্টমেন্ট আছে, ওরা লিখে দেবে। এই সমস্ত ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে আপনাকে তাদের থেকে ক্লিন চিট নিতে হবে এবং তারা লিখে দেবে। কোথায় লিখে দেবে? 2 টাকার টিকিট প্রত্যেকটা সরকারি হসপিটালে পাওয়া যায়, আমরা জানি। সেই 2 টাকার টিকিট কাটবেন আপনি, সেই টিকিটেই ওরা লিখতে থাকবে একটা একটা করে, স্ট্যাম্প মারতে থাকবে। এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আপনি এটা সুপারকে জমা দেবেন, সুপারের কাছে, মানে সুপারের আন্ডারে যারা আছেন তাদের কাছে। সুপার প্রত্যেকটা রিপোর্ট আলাদা আলাদা করে চেক করবেন এবং যদি কোনো প্রবলেম হয় উনি কথা বলবেন, আদারওয়াইজ উনি সাইন করে দেবেন এবং বাইরে থেকে আপনাকে স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে। তার মানে হলো আপনার মেডিকেলি আপনি ফিট অ্যান্ড ফাইন হয়ে গেলেন, মেডিকেল রিপোর্ট, আপনার মেডিকেল সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে পারমিট নিতে হবে যাত্রার। আমরা সবাই জানি অমরনাথের যাত্রা দু তরফ দিয়ে হয়, দুটো রাস্তা আছে, এক হচ্ছে বালতালের রাস্তা, একটা হচ্ছে পেহেলগামের রাস্তা। বালতালের রাস্তা দিয়ে গেলে আপনাকে আলাদাভাবে নিতে হবে, পেহেলগাম দিয়ে আলাদাভাবে নিতে হবে রেজিস্ট্রেশনের পারমিট। কীভাবে নিতে হবে? দুটো অপশান আবার, একটা হচ্ছে লোকাল ব্যাংকে গিয়ে এবং আরেকটা হচ্ছে অনলাইনে। লোকাল ব্যাংক মানে হচ্ছে সেটারও লিস্ট ওয়েবসাইটে, অমরনাথের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, অমরনাথ জি শ্রেইন বোর্ডের ওয়েবসাইটে। সেখানে আপনি যদি যান, আপনি দেখবেন স্টেট ওয়াইজ, জেলা ওয়াইজ আপনি আবার ব্যাংকের লিস্ট পাবেন। হাওড়ায় শুধু 2টো ব্যাংক ছিল, একটা তো স্টেট ব্যাংক যেটা হাওড়া ময়দানে, আর আরেকটা ব্যাংকের নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। খুব কম, মানে খুব কম, আর প্রাইভেট ব্যাংক তো ছিলই না। আমি যখন ব্যাংকে গিয়ে কথা বললাম ওই এসবিআইতে, তো ওনারা আমাকে ডেট দিল জুলাইয়ের 26, 27, 28 এরকম সময় ওরা ওদের অ্যাভেলেবিলিটি ছিল। আর ওরা আমাকে যেটা বললো সেটা হচ্ছে পার ডে পেহেলগাম থেকে ওদের কাছে 4 জনকে দেওয়ার মতো পাস আছে এবং বালতাল থেকে 4 জনকে, এটা নাকি ফিক্স করে দেওয়া হয়েছে। সত্য মিথ্যা আমি যাচাই করতে পারিনি, আমি জানি না। কী করবো এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে ভাবলাম অনলাইনে দেখি কী ব্যবস্থা। কারণ আমি অনলাইনে প্রথমে দেখিনি, তার কারণ হচ্ছে হাওড়া হসপিটাল অনেকেই বলছিল অনলাইনে নাকি একদমই পাওয়া যাচ্ছে না, অলরেডি ফুল। আমি রাত্রিবেলা অনলাইনে গিয়ে, এটা এপ্রিল মাসের কথা বলছি, অনলাইনে গিয়ে দেখলাম অনলাইনে অ্যাভেলেবেল আছে এবং 11 তারিখ অ্যাভেলেবেল আছে। মানে আজ হচ্ছে 11 তারিখ, 11ই জুলাই আমি দেখেছিলাম অ্যাভেলেবেল আছে। তো সামহাও 11ই জুলাই যদি করতে হতো আমাকে একটু আগে আসতে হতো, কারণ আমার আগে হতো না, তো যার জন্য আমাকে একটু ডিলে করতে হলো। আমি 13ই জুলাইয়ের রেজিস্ট্রেশনের পারমিট নিয়ে নিলাম অনলাইনে। আচ্ছা, 150-200 টাকা করে পেমেন্ট করতে হয়েছিল পার হেড, 150 বা 200 আমার ঠিক মনে পড়ছে না, নয় 150 নয় 200। এটা করার পর একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, যেটা আপনার মোবাইলে আসবে, যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন।
আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার 1 থেকে 1.5 দিনের মাথায়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, আমাদের কাছে মেসেজ এসে গেছিলো যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার পারমিট গ্রান্টেড। আপনি আবার ওই অনলাইন সাইটে যাবেন, অমরনাথজি শ্রেন বোর্ডের সাইটে, এবং সেখানে গিয়ে পারমিট টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়েছে সেটা দেবেন, আপনার পারমিট ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাবে, যে পারমিটটা আপনাকে এখানে এসে দেখাতে হবে। আজকের সিনারিওতে আসি, এটা হলো ব্যাকডেটে আমরা যেটা করে এসেছি। আজকে আমরা সেই যে পারমিটটা আমাদের মোবাইলে ছিল সেভ করা পিডিএফ কপি, সেই পারমিটটা আমরা এখানে রেলওয়ে স্টেশনে আরএফআইডি কাউন্টার আছে, আরএফআইডি হচ্ছে একটা কার্ড যেটা আপনাকে পুরো অমরনাথ যাত্রাতে নিজের গলায় রাখতে হবে, যেটা ছাড়া অমরনাথ যাত্রায় আপনি ঢুকতে পারবেন না, এটা উইচ ইজ মাস্ট। আরএফআইডি কাউন্টার, সেটারও লিস্ট অমরনাথের ওয়েবসাইটে দেওয়া আছে, মানে জম্মু কাশ্মীর স্টেটে কোথায় কোথায় আরএফআইডি কার্ড দেওয়া হচ্ছে। তার মধ্যে 2-3টে জায়গার নাম আমি বলতে পারি। এক হচ্ছে রেলওয়ে স্টেশন জম্মু তাওয়াই, এক হচ্ছে শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এক হচ্ছে ভগবতীনগর যাত্রী নিবাস যেটা জম্মুতেই আছে, এবং আরও বেশ কয়েকটা 3-4-5টা জায়গায় এক্স্যাক্ট আছে। তো আমি এয়ারপোর্ট থেকে একটা লোকাল ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি বুক করে গেছি রেলওয়ে স্টেশন। আমার পড়েছে 450 টাকা, সরি 440 টাকা। আচ্ছা, সেখানে গিয়ে আমি আরএফআইডি কার্ড নিয়েছি, ওরা জাস্ট পারমিটটা দেখলো, ডেট দেখলো। আচ্ছা, এখানে ডেট দেখছে এই মুহূর্তে 2 দিন ম্যাক্সিমাম গ্যাপে আপনি আরএফআইডি কার্ড নিতে পারেন। মানে আমার 13 তারিখের যাত্রা পারমিট আমি 11ই নিতে পারি। আমি যদি গতকাল আসতাম আমাকে ওরা দিত না। এটা এইবারে এই সিস্টেমটা করেছে কারণ প্রচণ্ড রাশ আছে। তো আমার প্রথমে কেওয়াইসি হলো, আধারের সাথে অ্যাপ্লিকেশানটা ওরা সম্ভবত চেক করলো কিছু একটা, তারপরে ওরা আরএফআইডি কার্ড আমাকে দিয়ে দিল। ওখান থেকে আমি গেলাম ভগবতীনগর যাত্রী নিবাস। তার কারণটা বলে দিচ্ছি, আমার ইচ্ছা ছিল আগামীকাল আমরা কনভয়, মানে আর্মির কনভয় ভগবতীনগর থেকে ছাড়ে টু বালতাল বা টু পেহেলগাম। আমার ইচ্ছে ছিল আমরা আর্মির কনভয়েতে করেই যাব, যেটা মানে একটা আনন্দদায়কও, একটা সেফও বলা যায়, সব দিক থেকে যাকে বলা যায়। কিন্তু ভগবতীনগর যাত্রী নিবাসে আমি পার্সোনালি প্রচণ্ড হ্যাপাজার্ড পেয়েছি অনেক কিছু। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোনো ক্ল্যারিটি নেই একটা মানুষের কাছে যে কোথায় কি হচ্ছে। হিউজ চেকিং, উইচ ইজ গুড, চেকিং করা অবভিয়াসলি ভালো জিনিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারপরে মেন জায়গায় ঢোকার পর কোথায় যে কি হচ্ছে সেটা কোথাও লেখা নেই। শুধুমাত্র অ্যাডভার্টিসমেন্ট আছে জিও আর বিএসএনএলের, আর কিছু নেই। কোথাও ব্যানার লাগানো যে এখানে সিম দিচ্ছে, বা এখানে বাস বুকিং হচ্ছে, বা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার বুকিং হচ্ছে, বা এখানে রুম আছে, ওখানে তো ডরমিটারিতে আপনি থাকতে পারেন, ডরমিটারি দিচ্ছে। মানে সারা দুনিয়ার লোককে জিজ্ঞেস করতে করতে আপনি পাগল হয়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি। প্লাস আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু ওখানে আমরা ডরমিটারি আমাদের কিছু বুক করা, আগে থেকে তো বুক করা যায় না, এখানে এসে করতে হবে। এবার এত ভিড় ওখানে বুকিং করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এবার আমাদের তো রাত 2-2:30 নাগাদ কনভয় ছাড়ে, তো এতক্ষণ আমরা কি করব? কোথাও তো একটা আমাদের গিয়ে মাথায় ঠাঁই জোগাড় করতে হবে। এবং সেকেন্ড কথা সেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম বাস বুক করে নিয়ে বাইরে কোথাও কোনো হোটেলে দিনটা কাটিয়ে দেবো, এবং রাত্রিবেলা ওই 2-3 নাগাদ আমরা পৌঁছে যাব কনভয়ের ওখানে। অনেকেই ওখানে বলছে আপনি যদি একবার বেরিয়ে চলে যান আপনাকে ঢুকতে দেবে না। আমি জানি না এটা সত্যি মিথ্যা কতটা কি, কেউ বলছে এটা, কেউ আবার বলছে না এটা নয়। আমি ভেবেছিলাম স্টেশনের পাশে হোটেল লি রয় বলে একটা হোটেল আছে, সেখানে থেকে যাব, কিন্তু সেখান থেকে যাত্রী নিবাস অবধি আসতে রাত 2-3টের সময়, আমার ঠিক কোথাও একটা মনে হলো যে এত রাত্রিবেলা, আর তারপর যদি কনভয়ের মধ্যে ঢুকতে না পারি, কি হতে হচ্ছে কিছুই যায় না, কারণ সবটাই ফার্স্ট টাইম। তো আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে আমরা প্রাইভেট কোনো গাড়ি ভাড়া করেই আমরা পেহেলগাম কালকে চলে যাব, এবং আমরা ফিরছিলাম আমি হোটেল রিরয়তে থাকবো বলে আজকের রাতটা। বাট রাস্তাতে এশিয়া বলে যে হোটেলটা এখন আমি আছি, সেই হোটেলটা আমার চোখে পড়লো। তো টোটোতে ছিলাম আমরা, টোটোতে আমরা আসছিলাম, তো ওই হোটেলে জিজ্ঞেস করলাম 4,000 টাকা পার ডে রুম দিয়েছে আমাদের উইদাউট ব্রেকফাস্ট, কারণ আমাদের প্ল্যান আছে আমরা কাল ভোরবেলা বেরিয়ে যাব, তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট নিইনি, রাস্তায় ব্রেকফাস্ট করব। আপাতত হোটেলে আছি, লাঞ্চ অর্ডার করেছি, এবং হোটেলের লোকের সাথেই কথা বলছি যারা আছেন রিসেপশনে, যে আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। তো মেবি ড্রাইভার কল করবে, ড্রাইভাররা। তো কি আপডেট হচ্ছে বা কত টাকা কি পড়ছে সবটাই আপনাদের জানাবো, সঙ্গে থাকবে। জয় ভোলে। আজকে 12ই জুলাই,
ঘড়িতে বাজে 8:15। আমরা চলেছি পেহেলগামের পথে। আমাদের হোটেল জম্মুতে এশিয়া হোটেল, যেটা আগে বলেছিলাম আপনাদের, আমরা এক রাত ওখানে ছিলাম। আমরা গাড়িতে করে চলেছি পেহেলগামের দিকে। এইমাত্র জাস্ট গাড়িতে উঠেছি 5 মিনিট আগে। কনভয়ের সাথে আমাদের যাওয়া হয়ে ওঠেনি, তো আমরা একটা লোকাল গাড়ি বুক করেই যাচ্ছি। আজ এখানে একটা কথা বলা উচিত, থ্যাঙ্কস টু এক্সপ্লোরার শিবাজি, কারণ ওনার ব্লগে জাভেদ ভাইয়ের নাম্বার ছিল, যিনি গাড়ি টাড়ি প্রোভাইড করেন। তো সেই জাভেদ ভাইকে ফোন করেই আমরা সমীর ভাইকে পেয়েছি, যিনি আজকে আমাদের নিয়ে চলেছেন পেহেলগামের উদ্দেশ্যে। তো থ্যাঙ্কস টু এক্সপ্লোরার শিবাজি, কারণ যার নাম্বার উনি দিয়েছিলেন জাভেদ ভাই, উনি যথেষ্ট কোঅপারেটিভ, খুব ভালোভাবে আমাদের গাইড করেছেন। কারণ জম্মুতে আমরা রেট অনেক বেশি পাচ্ছিলাম, এখানে রেট মানে ওনার রেট তুলনামূলকভাবে গাড়ির যে রেটটা উনি দিয়েছেন তুলনামূলক কম। সেটা কত সেটা অবশ্যই জানিয়ে দেবো পরে। তো রাস্তায় কোথাও হল্ট করে একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি। কনভয় বেরিয়ে গেছে, তারপরে আমরা বেরোচ্ছি, কারণ কনভয়ের সময়ের সাথে যদি আমাদের সময় ক্ল্যাশ করে যেত তাহলে কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো। কাজেই কনভয় বেরিয়ে যাওয়ার পর যাওয়াটাই হচ্ছে বেটার। এই হলো কথা। পেহেলগামে কোথায় থাকবো এখন ঠিক হয়নি। জাভেদ ভাই বলেছে যে একটা হোমস্টে আছে মোটামুটি পরিষ্কার, সেখানে উনি বলছেন যে আপনি থেকে যান। কালকে তো আপনাকে মানে 3টে, 3:30, 4টের সময় বেরিয়ে আপনাকে পেহেলগামে যেতে হবে বেস ক্যাম্পে। তো এখনো ডিসাইড করিনি, রাস্তাতে কথা বললাম ওনার সাথে, যা বলবে সেরকম ভাবে ফলো করে আমরা আহ, চলবো আর কি। তো অনেক কিছু ভালো ভালো দৃশ্য নিশ্চয়ই থাকবে উপভোগ করার মতো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আপাতত জম্মুতে ওয়েদার কিন্তু খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে, খুব জোরে নয়। কালকে যেরকম গরম ছিল তার থেকে ভালো। না মানে হ্যাঁ সেটা ঠিক, কিন্তু মেঘলা এই যে ওয়েদারটা, এটা আমার খুব একটা ভালো লাগে না। কারণ হচ্ছে এতে কিছুই করা যায় না, এই এত মেঘলা ওয়েদার প্লাস এই টিপ 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 বৃষ্টি। হ্যাঁ, ওই ইলশে গুড়ি যাকে বলে। কারণ না আপনি বাইরে বেরিয়ে ভালো করে ক্যামেরা অন করতে পারবেন, না কিছু করতে পারবেন। তো যার জন্য আমি গাড়ির ভেতরে বসেই করছি, বাইরে বেরিয়ে ক্যামেরা অন করে করাটা টাফ। দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা আমাদের পিছু নেয়। আমরা এখন প্রবেশ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে, যেটি 9.28 কিলোমিটার্স লম্বা। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 44-এ রয়েছে এটি, জম্মু অ্যান্ড কাশ্মীরে। এই টানেলটি কানেক্ট করছে উধামপুর এবং রামবান দুই ডিস্ট্রিক্টকে। উধামপুরের চেনানি বলে একটি জায়গা আছে এবং রামবানের নাসরি বলে একটি গ্রাম আছে। এই দুটি জায়গাকে এই টানেলটি কানেক্ট করছে। টানেলটি 2017-এর এপ্রিলে স্টার্ট হয়েছে। ওপেনিং অবভিয়াসলি করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এখন আমরা চেনাবের পাশ দিয়ে যাচ্ছি, চেনাব রিভার যেটাকে বলে আর কি, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। বাইরে বৃষ্টি হালকা হালকা পড়ছে বলে মোবাইল বার করে ভিডিওটা ঠিক করতে পারছি না, তো চেষ্টা করছি দেখা। ঘড়িতে বাজে 4:45, আমি রয়েছি পেহেলগামের হোটেল ডলফিনে। গাড়িতে আস্তে আস্তে জাভেদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো জাভেদ ভাই প্রথমে একটা হোমস্টের কথা বলেছিল আমাদের, তো হোমস্টেতে গেছিলাম। হোমস্টের নাম হচ্ছে রয়্যাল সুলতান। হোমস্টের যে ঘরটা আমাদের দেখানো হয়েছিল, সেই ঘরটা আমাদের খুব একটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে মানে লাস্ট কবে চাদর আর বালিশের ওয়ার পাল্টানো হয়েছে সেটা জানা নেই। আর রুম ভাড়া যেখানে হচ্ছে 2200 টাকা, সেটা খুবই মানে ঠিক মানে ঠিক লাগলো না আমার। তো যার জন্যে আমরা, প্লাস হচ্ছে ওখানে খাওয়ার দাওয়ারের কোনো অপশন নেই। মানে এখানে আমি যা বুঝলাম, হোটেলে ইন হাউস রেস্টুরেন্ট বলুন বা খাবারের ব্যবস্থা সম্ভবত অনেক জায়গাতেই নেই। এখানে বাজার আছে, আপনাকে ওরা বাজার থেকে কিনে এনে দেবে, সেই ব্যবস্থাও আছে। তো আগের হোমস্টেটায় এই ব্যবস্থাটাও ঠিক মানে প্রথমটা ওরা রাজি হয়নি, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। প্লাস পাশে আরেকটা জায়গা ছিল, সেখানে নিয়ে গেল পার্ল রেসিডেন্সি বলে, সেটাও নাকি ফুল আছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে কোনো হোটেলের এতে গেলাম। তো সামনে একটা হোটেল ছিল রয়্যাল
গ্র্যান্ড বলে এরকম টাইপের কিছুটা হোটেলটার নাম। ওই হোটেলের ভাড়া হচ্ছে 14,000 পার নাইট। অবভিয়াসলি মানে সেটা অ্যাফোর্ড করার কোনো ইচ্ছা অ্যাকচুয়ালি নেই, মানে অ্যাফোর্ড করতে পারবো কি পারবো না সেটা পরবর্তী কথা, বাট ওটা পয়সা ওয়েস্ট যাকে বলে, ওয়েস্টেজ অফ মানি। তো সেখান থেকে বেরিয়ে আমরা হোটেল ডলফিনে এলাম। 2500 টাকা রুম ভাড়া দিয়ে আমরা একটা রুম পেয়েছি আজ রাতের জন্য শুধুমাত্র, কারণ কাল মাঝরাতই বলা যায় 3টে নাগাদ আমাদের বেরিয়ে যেতে হবে যাত্রার উদ্দেশ্যে। তো আপাতত যেটা আমি বলি যে ব্যবস্থাটা হচ্ছে আমাদের ব্যাগটা কোথায় থাকবে। এখানে একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অমরনাথ যাত্রা আপনি দুভাবে করতে পারেন। এক, আপনি ব্যাগ লকারে জমা দিয়ে, আর একটা হচ্ছে পিঠুর সাথে আপনি ব্যাগকে ওপরে তুলে নিয়ে গেলেন নিজের সাথে, আবার পিঠুর সাথে নামিয়ে নিয়ে এলেন। তো আর লকার যদি হয় সেটা হচ্ছে ওই জম্মুতে যাত্রী নিবাসে লকার ছিল, সেখানে রাখার কোনো প্রশ্নই নেই, কারণ আমরা এখান থেকে শ্রীনগর যাব, শ্রীনগর থেকেই আমাদের ফ্লাইট। পহেলগাম বা বালতাল বেস ক্যাম্পে ওখানে লকারের ব্যবস্থা আছে, ওখানেও আপনি লকারে রাখতে পারেন। তো এবার আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা পহেলগাম দিয়ে উঠবো এবং বালতাল দিয়ে নামবো। সেক্ষেত্রে পহেলগামের বেস ক্যাম্পে যদি আমি আমার মাল রেখে যাই, দেন বালতাল থেকে ঘুরে আবার পহেলগাম আসতে লেগে যাবে 5 থেকে 6 ঘন্টা, সেটাও হবে না। তো আমরা জাভেদ ভাইকে রিকোয়েস্ট করাতে উনি পুরো ব্যবস্থাটা করে দিলেন। একটু পরে ওনার কোনো ড্রাইভার কাছাকাছি আছেন যিনি আমাদের হোটেলে আসবেন, এবং আমাদের দুটো ছোটো ট্রলি ব্যাগ আছে, ট্রলি দুটো ড্রাইভার নিয়ে যাবেন ওনার সাথে, এবং সম্ভবত জাভেদকে হ্যান্ড ওভার বা কিছু করে দেবে। এবং আমরা শ্রীনগর যখন যাব তখন জাভেদের থেকে আমরা ব্যাগটা নিয়ে নেবো, কারণ আমরা বুধবারে যদি নেমে পড়তে পারি অমরনাথজি থেকে, তাহলে আমরা বুধবারই শ্রীনগর চলে যাব বালতাল হয়ে। তো সেই গাড়ির ব্যবস্থাটা উনিই করে দেবেন। তো এটা হচ্ছে এক। 2 হচ্ছে কালকে ভোর 3টের সময় বেরোতে হবে মোটামুটি। এখানে এটাই যে মানে সকাল সকাল মানে মাঝরাত থেকে যাওয়া স্টার্ট করা। তো তার জন্য গাড়ির যে ব্যবস্থা সেটাও জাভেদ ভাই করে দিচ্ছেন। প্রথমে উনি ফোন করে বলেছিলেন 2400 টাকা লাগবে গাড়ি। এখান থেকে 16 কিলোমিটার হচ্ছে চন্দনওয়াড়ি, যেটা হচ্ছে বেস ক্যাম্প, যেখান থেকে যাত্রা স্টার্ট হবে। তো আমরা রিকোয়েস্ট করাতে উনি বললেন ঠিক আছে দেখছি অন্য কোনো ড্রাইভার যদি আমি পাই 2000-এর মধ্যে, 2000-এর মধ্যে অ্যাটলিস্ট করে দিন। 2400টা বড্ড বেশি হচ্ছে। উনি এখনও জানাননি, উনি জানিয়ে দেবেন। মানে আপনি আমার এখনো অবধি যা মনে হচ্ছে আপনি চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করতে পারেন, মানে আমার তাই মনে হয়েছে এখনো অবধি। এবার এই হলো আপডেট। আচ্ছা, এই হোটেলেও খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নেই, কিন্তু যে দাদা আছেন উনি বলে দিয়েছেন যে আপনারা বলে দিন কি খাবেন, আমি বাজার থেকে নিয়ে আসবো। তো দুপুরের আজকে খাওয়াটা আমরা টোটালি স্কিপ করেছি। তার কারণ হচ্ছে দুপুরে খাবারের বন্দোবস্তটা এখন আর করতে পারবে না। ওয়েল অ্যান্ড গুড, আমাদের কাছে কিছু শুকনো খাবার দাবার ছিল, সেগুলো খেয়ে আমরা ম্যানেজ করে নিয়েছি, কোনো চাপ নেই। আপাতত হচ্ছে রাত্রির করার আগে সন্ধ্যের মধ্যে খাবার খাওয়া এবং একটু ঘুমিয়ে নেওয়া, আদারওয়াইজ এতটা হেক্টিক জার্নি এবার অ্যাকচুয়ালি স্টার্ট হতে চলেছে। আমাদের জার্নি শুরু থেকে শেষ অবধি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, পহেলগামের কোনো সিনারি, কোনো সিনিক বিউটি আপনাদের দেখাতে পারেনি, তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না। সামনে প্রচুর পাহাড় আছে, কিন্তু সবই কুয়াশা, মেঘ এই সমস্ত কিছু ঢেকে রেখেছে, যার জন্য আলাদা করে কিছুই দেখাবার মতো আপাতত নেই। কাল সকালে দেখা যাক কি হয়। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কালকের আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, ভোর 4টের সময় আসবে আমাদের হোটেলে চন্দনওয়াড়িতে, বেস ক্যাম্প যেখানে, সেখানে আমাদের ছেড়ে দেবে। 1200 টাকা নেবে, 2400 টাকা থেকে যা হোক করে 1200 আপাতত নেমেছে। 4টের সময় আসবে, 3টের সময় নয়। সন্ধে 8টার সময় পহেলগামের অবস্থা, এখনও আকাশে আলো রয়েছে। আমাদের হোটেল ডলফিনের জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই রাস্তা ধরেই আমরা এসছি কালকে রাত্রিরে, মানে কালকে সকালে বলা যায়। এই রাস্তা দিয়ে আমরা আবার যাত্রা স্টার্ট করব।